নমস্কার, শুভ সন্ধ্যা। কেউ কি লাইভে এসেছো? আমি বুঝতে পারছি না, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। কেউ কি লাইভে আছো? যদি থাকো তাহলে তোমরা একটু রেসপন্স করো, তাহলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারবো। কেউ কোনো রেসপন্স করছে না, আমরা বুঝতে পারছি না। আচ্ছা, একজন দেখছে। আমি একজন জয়েন করেছি, আর কয়েকজন জয়েন করুক, তাহলে গ্রুপটা অনুষ্ঠান শুরু করতে সুবিধা হবে। কারণ কি, দর্শক যদি না থাকে আমাদের অনুষ্ঠান করতে তো ভালো লাগে না। কারণ কি, অনুষ্ঠানের সার্থকতা দর্শকই বিচার করবে। ছজন, একটু যদি তোমরা কিছু কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে। কারণ কি, অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত হব। সাতজন। আচ্ছা, একজন ওয়েবে হাই করেছে। আচ্ছা, যেহেতু আমাদের 7টা থেকে 7:30টার স্লট, তো আমরা অনুষ্ঠান শুরুই করে দেব। যেহেতু ভীষণ কম জন, সেজন্য অনুষ্ঠানটা শুরু করতে পারছি না। বাবুদা বা অঙ্কিতা, যদি তোমরা কেউ থাকো প্লিজ একটু কিছু কমেন্ট করে জানাও, বুঝতে পারছি না। আচ্ছা, আমি অনুষ্ঠান কোনটা সোজা ধরলে দেখতে সুবিধা হবে? ফোনটা সোজা ধরলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এই রকম মুডে কি অসুবিধা হচ্ছে? নাইয়ার মঞ্চে শিল্পীদের স্বাগত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ও টাইমটা একটু বাড়িয়েছে বাবুদা, 7টা থেকে 7:40। একটু সরে এসে বস তুই, মনে হয় দেখতে পাচ্ছি না। আসলে কি বলুন তো, আমাদের ওটা সেট করা হয়ে গেছে, তো ক্যামেরাটা পুরো সেট করে বসিয়ে দিয়েছি, সেই জন্য এখন একটু অসুবিধা হবে। আপনাদের যদি অসুবিধা হয় একটু কষ্ট করে শুনুন। রানার গ্রামের ডাক হরকরা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে। কিন্তু তার খবর কি রাখে? রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। আবার সকলকে নমস্কার। আমি নীলাঞ্জনা দত্ত। আমি রাজন্যা বিশ্বাস। আজ একটি বিশেষ দিন। একজন সঙ্গীত জগতের নক্ষত্র, মহামানব, সুরকার, সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। তাই এই গানটি কবিতার মতো পাঠ করে তার উদ্দেশ্যে আমার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলাম। আসলে বাবুদা আমাকে গানটাই করতে বলেছিল, কালকে আমাকে বলেছিল একদিনের অনুশীলনে গানটা গাইবার মতো ধৃষ্টতা আমি দেখালাম না, যেহেতু এখানে অনেক মানুষজন বলতে অনেক গুণী মানুষজন এই লাইভটি দেখবে। বাবুদা, আমি আন্তরিকভাবে তোমার কাছে ক্ষমা প্রার্থী। পরের যে অনুষ্ঠান, অবশ্যই সেই অনুষ্ঠানে আমি চেষ্টা করব একটু গান করে দেখানোর, কিন্তু এই আজকের অনুষ্ঠানে গানটা করতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আর নাইয়া লাইভ সবার জন্য এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত
অত্যন্ত কৃতজ্ঞ। আমি এই নাইয়ালাইভ এই অনুষ্ঠানের আরও শুভকামনা জানাচ্ছি, এই অনুষ্ঠানকে আরও শুভেচ্ছা জানাচ্ছি, আরও আরও সুন্দরভাবে এগিয়ে চলুক এই অনুষ্ঠান, আরও আরও প্রাপ্তির পথে যাক। এটা একটা ভীষণ সুন্দর প্ল্যাটফর্ম নতুন শিল্পীদের পক্ষে, পুরনো শিল্পীদের পক্ষে। এই যে লকডাউন, আমরা ঘরে বসে আছি, আমরা কোনো কিছুই করতে পারছি না, সেই জায়গা থেকে এই যে নিজেদের কবিতা, গান বা নাচ অন্যের কাছে পরিবেশন করতে পারছি, এটা একটা কিন্তু বিশাল বিশাল ভালো লাগার জায়গা। তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ নাইয়ালাইভ সবার জন্য, এই অনুষ্ঠানকে। আর বাবুদার সম্বন্ধে আলাদা করে তো কিছু বলার নেই, বাবুদা সকলের সাথে আছে, সকলের পাশে আছে। কিন্তু একটাই অনুরোধ, এরপরে যখন অনুষ্ঠান কোনো করতে বলবে একটু আগে থেকে বলো, একদিনের মানে প্রিপারেশানে বা অনুশীলনে আজকে অনুষ্ঠান করব, তাই ভুল ত্রুটি মার্জনীয় সবারই কাছে, সেটাই ঠিক ক্ষমতা, মানে তার জন্য আমি একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি। আচ্ছা, রবীন্দ্রনাথ আমাদের সমস্ত কিছুতে ছড়িয়ে আছে। রবীন্দ্রনাথ আমাদের আনন্দের দিনেও আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি, আমরা আমাদের দুঃখের দিনেও রবীন্দ্রনাথকে স্মরণ করি। তাই রবীন্দ্রনাথকে স্মরণ করেই আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করব। প্রথমেই রাজন্যা ওর একটা কবিতা দিয়ে আজকের এই সন্ধ্যার সূচনা করবে। শুরু কর। কবিতা হারিয়ে যাওয়া, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। রাজন্যার কবিতা তো আমরা শুনলাম, হারিয়ে যাওয়া। এবারে আমিও সেই রবীন্দ্রনাথকে স্মরণ করে একটা ছোট্ট কবিতা পাঠ করব। কবিতা সাত সমুদ্র পাড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, সাত সমুদ্র 13 নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ, নাই গো হরিশ খোড়া, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া। কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে, নৌকা দে না বানিয়ে অমনি দিশমা ছবি এঁকে। রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে, ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র তীরে। এমনি কি তোর কাজ আছে মা? কাজ তো রোজই থাকে, বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে। নাই বা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো,
আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না কো, আমার এই যে দরকারি কাজ বুঝতে পারো না কি, দেরি হলে একেবারে সব যে হবে ফাঁকি। মেঘ কেটে যেই রোদ উঠবে, বৃষ্টি বন্ধ হলে 7 সমুদ্র 13 নদী কোথায় যাবে চলে। একটু কিছু কমেন্ট করলে আমাদের বুঝতে ভালো হয় যে দেখতে পাচ্ছ কি না। হ্যাঁ, কমেন্ট করছে মাম্পি, রাজন্যা দারুণ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এবারে আমরা যেহেতু দুজনে এসছি, দুজনেই আমরা বাচিক শিল্পী, তাই একসাথে আমরা মা মেয়ে আমরা একসাথে একটা কবিতা করব। মা মেয়ে যুগলবন্দি কবিতাতে আমরা একসাথে একটা কবিতা করব। আচ্ছা, যে কবিতাটা করব এখন একটা খুব মজার ছড়া। এবারে আমরা একটা খুবই মজার ছড়া পরিবেশন করব। আছি মাম্পু, ধন্যবাদ অমৃতাদি, একটু শোনো তাহলে ভালো লাগবে। আচ্ছা, এবারে যে কবিতাটা বা যে ছড়াটা আমরা পাঠ করব সেটা হচ্ছে বিয়োগের ছড়া, কবি যোগীন্দ্রনাথ সরকার। শুরু করছি। হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল রইল বাকি 9। হারাধনের 9টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে 2খান হলো রইল বাকি 8। হারাধনের 8টি ছেলে বসলো খেতে ভাত, একটির পেট ফেটে গেল রইল বাকি 7। হারাধনের 7টি ছেলে গেল জলাশয়, একটি সে তা ডুবে মরল রইল বাকি 6। হারাধনের 6টি ছেলে চড়তে গেল গাছ, একটি মলো পিছলে পড়ে রইল বাকি 5। হারাধনের 5টি ছেলে গেল বনের ধার, একটি গেল বাঘের পেটে রইল বাকি 4। হারাধনের 4টি ছেলে নাচে ধিন ধিন, একটি মলো আছাড় খেয়ে রইল বাকি 3। হারাধনের 3টি ছেলে ধরতে গেল রুই, একটি খেলো বোয়াল মাছে রইল বাকি 2। হারাধনের 2টি ছেলে মারতে গেল ভেক, একটি মলো সাপের বিষে রইল বাকি 1। হারাধনের 1টি ছেলে কাঁদে ভেও ভেও, মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ। আচ্ছা, কবিতা তো চলবেই, সবই ঠিক আছে। আমরা একটু আড্ডা মারবো, একটু গল্প করব, কারণ কি পরপর যদি কবিতা করি একটু একঘেয়েমি লাগতেই পারে। এবার আমরা মা মেয়ে একটু গল্প করব, একটু কথা বলবো সবার সাথে। আচ্ছা, রাজন্যাকে আমি জিজ্ঞাসা করছি, এই যে লকডাউন, সারাক্ষণ বাড়িতে তোর কেমন লাগছে? লকডাউনে 3 মাস ধরেই লকডাউন, কি কারোর ভাল লাগে? 3 মাস ধরে বাড়িতে বসে আছি, কিছুতেই ভালো লাগে না। তুই তো সারাক্ষণ বাড়িতে বদমাশি করছিস, আর কি করছিস তার সাথে? বদমাশি, এই সারাদিন এই ফোনে অনলাইন ক্লাস করতে আর ভাল লাগছে না। প্রথম ঠিক ছিল, এখন আর একটু ভাল লাগছে না। কবে যে বন্ধুদের সাথে দেখা করব, কবে গল্প করব, মজা করব স্কুলে গিয়ে, ওটাই এখন মনে পড়ছে। হ্যাঁ, কবে বাইরে গিয়ে ফুচকা খাবো, রেস্টুরেন্টে খাবার খাবো, সিনেমা দেখবো, ঘুরতে যাব, সেগুলো তো মিস করছিস। ট্রেনে চাপবো, কিন্তু কিছু তো করার নেই। এমন একটা কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি যে আসবে, সত্যি কথা বলতে জীবনে কোনোদিন ভাবতেই পারিনি এরকম ঘরে দিনের পর দিন, মাসের পর মাস এরকম ঘরে বসে কাটাতে হবে। কিন্তু কিছু করার নেই, মানে এটা এমনই একটা রোগ যে মানে শুধুমাত্র সতর্ক থাকতে হবে, আর মানে সুস্থ থাকতে হবে, সতর্ক থাকতে হবে সব সময়, আর নিজেকে প্রোটেক্ট করতে হবে। এভাবে শুধু তো তুই নয়, তুই তো আমাকেও দেখছিস, আমিও তো সেই বাড়িতেই আছি, এবং আমি একজন শিক্ষিকা। আমাকে যে আমার ক্লাসগুলো আমাকেও অনলাইনেই নিতে হচ্ছে। আমিও আমার ছাত্রছাত্রীদেরকে মিস করছি, আমার কলেজকে মিস করছি, আমার কলিগদের সবাইকে খুব মিস করছি। ঠিক আছে, তো এটা তো মেয়ের অভিজ্ঞতা লকডাউনে, ওর মানে কেমন লাগছে এটা ওর অভিজ্ঞতা।
লকডাউন আমার কি মানে আমি কতটা উপকৃত হলাম, কতটা কি উপকৃত হলাম না, এগুলো নিয়ে আমি আরেকটু কবিতা হোক, তারপর আমার নিজের অভিজ্ঞতাটা আমি শেয়ার করব। যোগীন্দ্রনাথের সরকারের ছড়াটা কেটে যাচ্ছে। মায়ের মুখটা কমেন্টসের আড়ালে এগিয়ে যাচ্ছে। আচ্ছা কাকু, আমি বুঝতে পারছি না, ঠিক আছে, আমি পরের বার নিশ্চয়ই এটা ঠিক করব। বুঝতে পারলাম না ছড়াটা কেন কেটে গেল। আচ্ছা, এবারে তুই কবিতা করবি তো? আচ্ছা, এবারে কন্যা রাজন্যা যে কবিতাটা করবে, কবিতা গন্ধ বিচার, কবি সুকুমার রায়। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাসর ঘন্টা, ছটফটে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলাটা তো কর্পূর, গন্ধটারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজা সারা চন্দ্রকেতু তারই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকা নাকো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল দেখলো লোকে, বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সেজে অক্কা। এতক্ষণ আমরা শুনলাম গন্ধ বিচার। ভীষণ আমার প্রিয় কবিতা একটা, আমি ছোটবেলায় অনেক অনেক করেছি। আজকে আবার সেই স্মৃতি ফিরে এলো মেয়ের কবিতার মাধ্যমে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু জানাও যারা আছো, ভিউয়ার্স খুব কমে যাচ্ছে, আমি বুঝতে পারছি না অনুষ্ঠানটা ঠিক যাচ্ছে কি না। 24, 25, 26 ছিল, আস্তে আস্তে দেখছি ভিউয়ার্সটা কমে যাচ্ছে। অনুষ্ঠান বুঝতে পারছি না ভালো লাগছে কি না বন্ধুদের, কারণ কি 35, 36 ছিল। হ্যাঁ 35 যখন জয়েন করেছিলাম
অনেক বেশি ভিউয়ার্স ছিল, কমে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, চেষ্টা করছি আমরা আপনাদেরকে আনন্দ দিতে, ভালো লাগাতে। এবারে আমি যার কবিতাটা করব একদম ভীষণ মানে প্রাসঙ্গিক কবিতা, আর এই যুগের একজন কবি, ভীষণ গুণী মানুষ একজন, অধ্যাপক শ্রী অনিরুদ্ধ বাগচি, ওনার একটি কবিতা এবারে আমি পাঠ করব। কবিতার নাম ৩৬ দিন শেষে। আজ সকালে জমাট রঙিন মন নিয়ে ঘর থেকে বেরিয়েছি। সম্মুখে ওই সুদৃশ্য গাড়িটা আত্মাভিমান আর গৌরব নিয়ে দাঁড়িয়ে। উঠে পড়েছি এক নিঃশ্বাসে। গন্তব্য জানি না। সহসা কে যেন বলে উঠল, কোন দিকে? বললাম, একবার পেছনের দিকে যাব। সে বলল, পেছনের দিকে? বললাম, হ্যাঁ, মানে প্রবীণের দিকে। সে বলল, এটা একবিংশ শতকের জেনারেশন গ্যাপ সাফারি, একেবারে .com যুগের শেষে গিয়ে বিশ্রাম নেবে। হতাশ হলাম, সাথে মনও বেরঙিন হয়ে ছিন্ন হলো। নেমে যাব কি লাভ? তালে তালে পা ফেলে চলাই ভালো। আবার মন প্রশ্ন করে, ওদের কি হবে যারা পেছনে প্রতীক্ষায় রইল? চুলোয় যাকগে, আর পেছনে নয়, এখন শুধু সামনে। ওদের জন্য তো রইল ৩৬ দিন শেষে। আচ্ছা, ভিউয়ার্স অনেকটাই কমে গেছে, 22 জন দেখছে। যাই হোক, আমরা চেষ্টা করছি কিছু কথা, কিছু গল্প। দেবাঞ্জনা দত্ত কুণ্ডু, লাভ ইউ মাই সুইট দিদি, ধন্যবাদ, অনেক ভালোবাসা তোকেও। তো একটু আগে আমি মেয়েকে প্রশ্ন করছিলাম যে তোর লকডাউন কেমন চলছে। ওর তো একটু ভালো লাগছে না, ছোট্ট মেয়ে, বাইরে যেতে পারছে না, স্বাভাবিক। আমি আমার অভিজ্ঞতা যেটা, এই যে লকডাউন প্রায় মার্চ মাসের 22 তারিখ থেকে শুরু হয়েছে। আমারও কলেজ বন্ধ 22-এর পর থেকে। 22 মানে মার্চ, এপ্রিল, মে, জুন স্টিল বাড়িতেই আছি। খুব প্রয়োজন ছাড়া কিন্তু বেরোচ্ছি না। মানে এইরকমভাবে একটানা বাড়িতে তো আগে কোনো দিনও বসেছিলাম না, সেজন্য মানে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। যেমন নিজেকে চিনতে পারছি, অনেক কিছু করতে পারিনি, নিজের সঙ্গে সময় কাটাতে পারছি, নিজের যে ভালো লাগা সেইগুলো চর্চা করতে পারছি। সবথেকে বড় যে কথা, নিজের পরিবারকে অনেক অনেক সময় দিতে পারছি, যেটা এখনকার দিনে ভীষণ দরকার। কারণ কি, এই আমরা সকালবেলায় বেরিয়ে যাই, কলেজ চলে যাই, বাড়ি আসি, মানে দিনের অনেকটা টাইম আমাদের বাইরে কাটে। তারপর বাড়ি আসি, সন্ধেবেলায় রিহার্সাল থাকে বা অন্য কোনো কাজ থাকতে পারে। তো বাড়িতে যারা মানে সব সময় বাড়িতে আছে, সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে কিন্তু আমাদের ইন্টারাক্ট করা বা আমাদের কথা বলার সময়টা কিন্তু ভীষণই কম হয়ে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই তাদের তো একটা এক্সপেকটেশন থাকে আমাদের প্রতি, সেইগুলো কিন্তু ফুলফিল করতে পারতাম না। এখন বাড়িতে থাকছি, রান্না করছি, বাগান করছি, বাড়ির যারা গুরুজন আছে তাদের সঙ্গে ইনডোর গেম খেলছি, ভীষণ মজা করছি। কিন্তু তার মধ্যেও একটা জিনিস ভীষণ খারাপ লাগছে, সেটা হচ্ছে যে আমরা নয় বাড়িতে বসে আমাদের সেরকম ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম আছে, আমরা আমাদের মানে সংসারটা বা খরচ চালিয়ে নিতে পারবো, কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের মানে রোজগার না করলে তাদের মানে ভাত মানে হাঁড়ি চড়বে না, তারা একটু খেতে পাবে না। সেরকম মানুষগুলোর জন্য ভীষণই কষ্ট হচ্ছে। আমি নিজের থেকে যেটুকু মানে করা দরকার বা যেটুকু আমার সামর্থ্যের মধ্যে সেটুকু আমি করেছি।
আর আমরা যারা এখন তো মোটামুটি লকডাউন অনেকটাই উঠে গেছে, তাই আমার মতো যারা একটু মানে যাদের সামর্থ্য আছে, আমি বলবো এটা আমার একটা রিকোয়েস্ট, আমরা যদি সবাইকে না কিছু কিছু মানুষকে একটু সাহায্য করতে পারি বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে অনেকের হয়তো সেই ব্যাপারটা খুবই ভালো হয়। ঠিক আছে, অনেক বকবক করলাম, কবিতাতেও বকবক করছি, এমনি কথাতেও বকবক করছি, আবার কিন্তু কবিতাতে চলে যাব। আর হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম, এই যে পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজের আত্মীয় পরিজনের সঙ্গে, নিজের প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, এটা কিন্তু মানে ভীষণ আজকালকার দিনে ভীষণ একটা মানে প্রয়োজনীয়। মানে এই যে ছেলে মেয়ে ওদের সাথেও তো খুব বেশি সময় আমরা দিতে পারি না নিজের চাকরির জন্য, কর্মব্যস্ততার জন্য। সেজন্য কিন্তু অনেক ডিপ্রেশন, অনেকের অনেক ডিপ্রেশন হচ্ছে যে মা বাবা সময় দিতে পারে না, এই ব্যাপারটাও একটা থাকে। তো সেই ব্যাপারটা থেকে অনেকটা মানে এই সময় আমরা কাটিয়ে উঠেছি, নিজের ভালো লাগার মানুষজনের পাশে থাকছি, এবং এই সময় বুঝতে পেরেছি যে পরিবারই সব। আমরা যদি সমবেতভাবে, আমরা যদি একযোগে বা একজোটে থাকি, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। আর সব থেকে বড় কথা, এই সময় আমাদের ভালো থাকতেই হবে। আচ্ছা, ক্যামেরার দিকে নয়, লাইভ ইমেজের দিকে তাকাও। আচ্ছা, ধন্যবাদ ইন্দ্রনীলদা। আচ্ছা, লাইভ ইমেজের দিকেই তাকাচ্ছি, বুঝতে পারছিলাম না আসলে, এইভাবে লাইভ করিনি কোনো দিনও, এটা আমার জীবনের প্রথম লাইভ, সেজন্য আমি ঠিক বুঝতে পারছি না। আমি প্রথমেই বলেছি যে আমার ভুল ত্রুটি হতে পারে, সেটা মার্জনীয়। আমরা আবার কবিতায় চলে যাব। রাজন্যা, এবারে কবিতা করবে রাজন্যা। আমাদের অনুষ্ঠান কি ভালো লাগছে? একটু কমেন্ট করে একটু জানালে ভালো হবে, তাহলে আমরা আরও একটু উৎসাহিত হব। খুব বকবক করছি, অনেকেরই ভালো লাগছে না বোধহয়, কিন্তু তার মধ্যেও যদি একটু কোনো ভালো লাগে, একটু যদি কমেন্ট করো, তাহলে আমরা অনুষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবারে রাজন্যার কবিতা। কবিতা একটি মোরগের কাহিনী, কবি সুকান্ত ভট্টাচার্য। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত, তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তাকুড়ে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তাকুড়েও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ের ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে।
নমস্কার। সত্যি তো, কি একটা কষ্টের গল্প না, কষ্টের কবিতা। মোরগ এলো কিন্তু খাবার খেতে নয়, খাবার হিসেবে পরিবেশন করে। আচ্ছা, চলে যাব আমার কবিতায়। এবারে আমি একটা খুব জনপ্রিয় কবিতা করব। আমি একটা খুবই জনপ্রিয় কবিতা করব, সেজন্য ভীষণ ভয় লাগছে। এই কবিতাটা অনেক অনেক গুণীজন করেছে। আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি আবারও বলছি মার্জনীয়, ভুল ত্রুটি মার্জনীয়। আচ্ছা, কবিতার নাম মালতীবালা বালিকা বিদ্যালয়। কবিতার নাম মালতীবালা বালিকা বিদ্যালয়। কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো। বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। আবার এবারে আমরা একটা সমবেত করব না একক করব। তুই একটা একক কর, তারপর আমরা অনুষ্ঠানের মোটামুটি প্রায় শেষ লগ্নেই চলে এসেছি। রাজন্যা একটা একক এবারে আবৃত্তি পরিবেশন করবে, তারপর আমরা সমবেত একটা কবিতা পাঠ করব। আচ্ছা, এবারে রাজন্যা একক একটি আবৃত্তি পরিবেশন করবে। কবিতা বাংলা টাংলা, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রোতমম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এন হিরো। সায়েন্স not so fair, only 69. English just 92, altogether fine. জিওগ্রাফির পেপারে তো 100 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা
না শুনলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলসটা কিসে? স্কুলে কেন পড়ায় না? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? একদম প্রাসঙ্গিক কবিতা। এই যে ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, তো বেশিরভাগ জন বাংলায় একদম একদম মানে কাঁচা বাংলা তারা নাকি বলতেই পারে না। তো সেই জায়গা থেকেই কবিতাটা একদম ভীষণ আদর্শ একদম। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও আমরা মা মেয়ে একটি কবিতা একসঙ্গে পাঠ করব। কবিতা মা মেয়ের সংলাপ, কবি কৃষ্ণা বসু। যেমন দেখো পৃথিবীটাকে, পৃথিবী ঠিক ততটা নয় সোজা। এই তো শুরু, এখন থেকেই শুরু আমার খোঁজা। কি খুঁজবি, কি কোথায় খুঁজবি? ভুলেই ভরা দেশ। তা বেশ তোমা, এই দেশেতেই হব নিরুদ্দেশ। নিরুদ্দেশে যাই কি বোকা, ঠিকানা ঠিক চাই। গড় ঠিকানা হারিয়ে যাব, দারুণ যাচ্ছে তাই। কোথায় যাবি, তল কি পাবি, স্বপ্ন বেভুল মেয়ে? নৌকা বেয়ে আমায় নিতে আসছে আমার নে। কে কার নে, কে কার নৌকা, কিছু জানি না রে। হারিয়ে গেলাম দীপান্তরে, হারে রে রে হারে। ডাকাত দলের মধ্যে পড়ে জীবন দিবি নাকি? ডাকাত দলের মধ্যে আমার হারিয়ে গেছে চাবি। হারাস না রে চাবি নিজের, নিজেকে রাগ ধরে। ধরবো কেন, ডুব দেব মা বিষম জ্বরের ঘোরে। জ্বর ভালো নয়, সুস্থ চোখে বিশ্বজীবন দেখো। দিন রাত্রির জ্ঞানের কথা সত্যি ভালো নাকো। নিজের ভালো নিজের মন্দ কিছুই বুঝিস কি রে? স্বপ্নে যাই মা ডুব দিগিয়ে, আবার আসবো ফিরে। ফিরে এলে মায়ের কাছে জায়গা ঠিকই পাবে। স্বপ্নগুলো ছিঁড়ে খাচ্ছে, স্বপ্ন ছিঁড়ে খাবে। কষ্ট পাবে এসব স্বপ্ন, কষ্ট দিয়ে শোধ। স্বপ্ন ছিঁড়ে জাগাও কেন, অদ্ভুত এই বোধ। বোধ কোথায় রে, বোধের কি, জীবন স্বপ্ন নয়। কষ্ট কেন পাচ্ছ মাগো, পাচ্ছ ভীষণ ভয়। কষ্ট পাচ্ছি, মেয়েরা খুব অনেক জীবন আগে। আমার জীবন আমারই থাক, অনুরাগ আর রাগে। পরম্পরায় শিকল গীত কেবল আসছে উড়ে। আমার জীবন রক্তে প্রেমে সন্তাপে যাক পুড়ে। কষ্ট পাবে সহ্য কি হয়, মায়ের মনে তা? কষ্টে দুঃখে ভালোবাসায় জীবন চিনব মা। আচ্ছা, মোটামুটি তো অনুষ্ঠান শেষ হওয়ার টাইম 7:40, 7:45 হয়ে গেছে। আরও একটা অনুরোধ, আচ্ছা আরও একটা অনুরোধ, আশা রাখি মামের যুগলবন্দি আবার দেখতে পাবো। আচ্ছা হ্যাঁ, বাবুদাও লিখে দিয়েছে পরবর্তী শিল্পী আসার সময় হয়ে গেছে। আবারও একবার শুভেচ্ছা শুভ কামনা জানিয়ে নাইয়ালাই সবার জন্য এই অনুষ্ঠানটা যাতে আরও দীর্ঘায়ু হয় এই কামনা করছি। আর
সবাই সুস্থ থাকুন, ভালো বাড়িতে থাকুন, থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সতর্ক বুঝতে পারছি না, হঠাৎ লাইভটা কেটে গেল। মেসেজ আমরা বিদায় লগ্নে চলে এসেছি, আমরা বিদায় লগ্নে চলে এসেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো। সতর্ক থাকো, সুন্দর থাকো, এই শুভ কামনা জানাই। আর নাইয়া লাইভ সবার জন্য আরও এগিয়ে চলুক, আরও শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা করছি। আজ এ পর্যন্তই। আবার আমরা পরে মামে নিজেদের যুগলবন্দি নিয়ে, কবিতা নিয়ে, গান নিয়ে, আড্ডা নিয়ে হাজির হব। নমস্কার, নমস্কার। শুভরাত্রি।